মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাবিলা ফেরদৌস। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সরবরাহ সংকটের অজুহাতে পাবনায় সারের দাম বৃদ্ধি, বিপাকে কৃষক। বাড়তি দরে সার বিক্রি করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কৃষি বিভাগের। এবং কক্সবাজারে পর্যটকদের সুযোগ সুবিধার অভাব, থমকে গেছে বিকাশ। বিশ্বমানে পৌঁছাতে নেওয়া হচ্ছে উদ্যোগ, আশ্বাস কর্তৃপক্ষের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে শুরুতেই উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। সিন্ডিকেটের কারসাজিতে পাবনায় বেড়েছে সারের দাম। শীতকালীন সবজি আর চলতি রবি মৌসুমের শুরুতেই সরবরাহ সংকটের অজুহাত দেখিয়ে সরকারি মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। তবে কৃষি বিভাগের দাবি, জেলায় সারের কোনো সংকট নেই। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পাবনা সদরের পদ্মা নদী তীরবর্তী গ্রাম বাহিরচর কৃষি প্রধান এই গ্রামের কৃষকেরা এবার কয়েক দফা অতিবৃষ্টিতে গ্রীষ্মকালীন সবজি চাষে লোকসান গুনেছেন। ক্ষতি পুষিয়ে নিতে এখন চলছে মুড়ি কাটা পেঁয়াজ সহ রবি শস্য আবাদের প্রস্তুতি। অথচ সারের কৃত্রিম মূল্য বৃদ্ধির কারণে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। এখন আমাদের এখানে প্রচুর পরিমাণ সার লাগবে, কিন্তু আমরা যখন সারের যে দোকানে যাচ্ছি সার আনার জন্য, ওনারা বলতে এখানে সার নেই। বিয়ার দিয়েছি সার কিনলাম 800 অবস্থা, সেই সার এখন আছে 1400 অবস্থা। এই আমাতাই তো কিছু মাথায় রাখি, উড়া বাসে। তাহলে আমরা যদি না বাসি, উড়া বাসি কি করি? আমরা যখন ডিলারের কাছে সার কিনতে যাচ্ছি, ডিলার বলে সারের সাপ্লাই নাই। এখন আপনারা যখন অন্য দোকানে, খুচরা দোকানে সার কিনতে যাই, তখন তাদের কাছে পর্যাপ্ত সার আছে, কিন্তু সেখানে দাম বেশি। প্রায় একই চিত্র জেলার সুজানগর, চরতারাপুর ও দুবলিয়া সহ কৃষি প্রধান অনেক গ্রামেই। কৃষকদের অভিযোগ, বাড়তি দাম ছাড়া মিলছে না সার। সরবরাহ সংকটের অজুহাতে খুচরা বাজারে সার বিক্রি হচ্ছে বস্তাপ্রতি 400 থেকে 500 টাকা বেশি দামে। জমির দাম বেশি, এখন সারের দোকানে সার আর বছরের বস্তা প্রতি 300 টাকা বেশি। বাংলাটা আগে কিনতে হলে 1200 টাকা বস্তা, এখন 2000 টাকা বস্তা, তাও পাওয়া যায় না। আর অস্ট্রেলিয়া সার ছিল 700 থেকে 800 টাকা, আর এখন আসে হলে 1400-1500 টাকা। সার মনে করেন যে আমরা আগে কিনতাম 800 টাকা বস্তা, এখন হয়েছে 1200-1400 টাকা বস্তা। এ ঘটনার প্রতিবাদে কৃষি প্রধান বাহিরচরে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন কৃষকেরা। সরেজমিন সুজানগর বাজার ও চরতারাপুরে কয়েকটি খুচরা সারের দোকানে গিয়ে কৃষকদের দাবি সত্যতা পাওয়া যায়। বেশি দামে বিক্রি হচ্ছে সব ধরনের রাসায়নিক সার। তবে সার ডিলাররা এ অভিযোগ অস্বীকার করেন। আমরা খুচরা দোকানদার, বুঝতে পারছেন, এখন আমরা ডিলার কাছে সার কিনি বেশি দামে, আমরা বেশি দামে বিক্রি করতে হচ্ছে আমাদেরকে। সারের কোনো ক্রাইসিস নেই। সার আপনার যেটা বরাদ্দ দিয়েছে, আমরা সেই মোতাবেকই কৃষকের মাঝে আমরা বিতরণ করি, মানে বিক্রি করি। কৃষি কর্মকর্তা জানান, এ জেলায় সারের কোনো সংকট নেই। বর্তমানে 185 মেট্রিক টন টিএসপি, 440 মেট্রিক টন ডিএপি ও 589 মেট্রিক টন অন্যান্য সার মজুদ আছে, যা চাহিদার বিপরীতে পর্যাপ্ত। কেউ কৃত্রিম সংকট তৈরি করে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাবনা জেলায় সরবরাহ এবং মজুদে কোনো ঘাটতি নেই। আমাদের মাঠ মনিটরিং কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে এবং আমরা এ বিষয়ে জিরো টলারেন্স। যদি সুনির্দিষ্ট কোনো অজুহাত পাই, কোথাও বেশি দামে সার বিক্রি হচ্ছে, সাথে সাথে আমরা মোবাইল কোড করে সেই ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেব। বেশি দামে সার বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি কৃষকদের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। পাবনায় ঐতিহ্যবাহী বনমালী শিল্পকলা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নৃত্যানুষ্ঠান মেঠো সুরের ছন্দ। গতরাতে ইউনিভার্সাল ফুড লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বনমালী শিল্পকলা কেন্দ্রের মঞ্চে লালন হাসন রাজা, শাহ আব্দুল করিম সহ নানা লোকগানে একক, দ্বৈত ও সমবেত নৃত্য পরিবেশন করেন স্থানীয় নৃত্য সংগঠন গন্তব্য পাবনার শিল্পীরা। রত্নদ্বীপ রিসোর্ট নিবেদিত এই অনুষ্ঠানে নৃত্য পরিচালনা করেন মুনতাকিম তন্ময় ও আজামা শানহু মৃন্ময়ী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ। অনেক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।
মালিক শ্রমিক দ্বন্দ্বের জেরে দ্বিতীয় দিনের মতো নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা সহ বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বন্ধ থাকা পরিবহনের মধ্যে রয়েছে দেশ, ন্যাশনাল, গ্রামীণ ও হানিফ সহ বেশ কয়েকটি বড় বাস কোম্পানি। তবে একতা ট্রান্সপোর্ট ও স্থানীয় লোকাল বাস চলাচল করছে। বেতন ভাতা বাড়াতে এর আগে শ্রমিকদের ডাকা 2 দফা ধর্মঘটে বাস চলাচল বন্ধ থাকে। এরপর খোরাকি ভাতার দাবি জানান তারা। এ দাবি না মেনে মালিকরা বৃহস্পতিবার রাত থেকে বাস চলাচল বন্ধ করে দেন, যা আজও চলছে। এ বিষয়ে স্থানীয় বাস মালিক সমিতির নেতারা জানান, শ্রমিকদের দাবি দেওয়ার বিষয়টি আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়া হবে। পর্যটন দিবসের খবর। টেকসই উন্নয়নে পর্যটন এই প্রতিপাদ্যে দেশের বিভিন্ন স্থানে র্যালি সহ নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। এই উপলক্ষে সকালে কক্সবাজার জেলা প্রশাসন সহ পর্যটন সংশ্লিষ্টদের নিয়ে বর্ণাঢ্য একটি র্যালি বের হয়ে সৈকতের লাবণী পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক। সকালে চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সময়ে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে প্লাস্টিক অপসারণ অভিযান চালানো হয়। এ সময় জেলা প্রশাসক জানান, 1 অক্টোবর থেকে কেওক্রাডং পর্যটন স্পট উন্মুক্ত করা হবে। এছাড়াও নানা আয়োজনে সিলেট, খুলনা, গোপালগঞ্জ, ঝিনাইদহ, মানিকগঞ্জ, নেত্রকোনা, পটুয়াখালী, বরিশাল, চুয়াডাঙ্গা ও রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে। পাহাড়, নদী আর বালিয়াড়ির অবিচ্ছিন্ন সৈকতের অপূর্ব মিলনে গড়ে ওঠা কক্সবাজার দেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র। কিন্তু সমুদ্র সৈকত ছাড়া দেশি বিদেশি পর্যটকদের বিনোদনের জন্য নেই কোনো সুবিধা। কক্সবাজার রিপোর্টার সুনীল বড়ুয়ার রিপোর্টে বিস্তারিত। কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম 120 কিলোমিটার অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত বরাবরই টানে দেশি বিদেশি পর্যটকদের। দিনের বেলায় সৈকতে আনন্দঘন সময় কাটালেও রাতে বিনোদনের কোনো ব্যবস্থা না থাকায় হতাশ হন তারা। পর্যটকেরা জানান, যান্ত্রিক জীবনের অবসাদ কাটাতে মূলত কক্সবাজার ছুটে এলেও এখানে নেই বহুমাত্রিক বিনোদনের সুযোগ। কক্সবাজার আসলে আমাদের মনটা ভালো হয়ে যায় এখানে সমুদ্র দেখতে, এই জন্যই বারবার ছুটে আসি। কিন্তু সবকিছুই ভালো লাগে, কিন্তু সন্ধ্যার পরে আসলে কেমন আমরা যেন হোটেল বন্দি হয়ে যাই। আমাদের এটাই হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা। কিছু হচ্ছে না, যেটা ধরেন অনেক আগে থেকেই শুরু হয়েছে সেগুলাই এখনো চলতেছে। কোনো ছোট মোটো পার্ক, বিচের সামনে সিনেপ্লেক্স এগুলো করলে আর কি ভালো হয়। সন্ধ্যা হলে, বিকেল হলে একটু লাইটিং এর ব্যবস্থা করলে ভালো হয়। এখানে বিচে আসার যে সুন্দর একটা ব্যবস্থা থাকে সেটা আমাদের এই কক্সবাজারে নাই। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারে 24 ঘন্টায় বিনোদনের ব্যবস্থা থাকা জরুরি। গতানুগতিক যে সুবিধাগুলো পাচ্ছে শুধু হোটেল এবং বিচ ছাড়া বিকল্প কোনো সুযোগ সুবিধা নাই বললেই চলে। এখানে হওয়া উচিত ছিল 24 ঘন্টা বিনোদনের। পর্যটকরা কোনো না কোনো যাতে সবসময় বিনোদনে উপভোগ করার মতো কিছু স্পট থাকার কথা ছিল, কিন্তু তেমন কিছু দৃশ্যমান কোনো কিছু এই পর্যন্ত হয়নি। আন্তর্জাতিক বিনোদন কেন্দ্র আছে অন্যান্য উন্নত বিশ্বে, সেই রকম কিছু সুব্যবস্থা করতেই হবে। তা না হলে তো তারা কোনোদিন আমাদের আসবে না। আমাদের পর্যটন শিল্প এই দেশীয় পর্যটকদের দিয়ে কোনোদিনই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। কক্সবাজারে পর্যটন শিল্পের বিপুল সম্ভাবনা থাকলেও প্রয়োজনীয় উদ্যোগের অভাবে তা কাজে লাগানো যাচ্ছে না বলে জানান ব্যবসায়ী নেতা। প্রশাসন বদলি হয়, আসে যায়, কিন্তু আসলে পর্যটনের কোনো উন্নয়ন এখানে ঘটানো। সুতরাং এই সুযোগগুলো আমার মনে হয় আগামীতে যে বিশ্ব আর্থিক চ্যালেঞ্জে আমরা সম্মুখীন হব, এখানের গার্মেন্টস সেক্টরের পাশাপাশি আমরা যদি পর্যটন শিল্পকে বিকাশ ঘটাতে না পারি, তাহলে আমরা যে এলডিসি গ্রাজুয়েশনে যাচ্ছি, আমরা উন্নয়নশীল দেশের কাতারে যাচ্ছি। সুতরাং আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য বিভিন্ন ধরনের খাত তৈরি করতে হবে। কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে রূপ দিতে সরকার নানা উদ্যোগ ও পরিকল্পনা নিচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সুগন্ধা, কলাতলি এবং লাবণী, এই পয়েন্টগুলিতে কিন্তু মানুষজনের বেশ জনসমাগম থাকে। তো আমাদের দিক থেকে যেটি প্রদান করা, এখানে নিরাপত্তার বিষয় থাকে, তারপরে পর্যটকরা যেন ভালোভাবে বসতে পারেন সেরকম ব্যবস্থা, বিচটিকে ক্লিন রাখা, এরকম সবগুলো বিষয়ে আমাদের উদ্যোগ আছে। তো বাড়তি কোনো পরামর্শ যদি থাকে সেটি নিয়ে আমরা কাজ করব। শুধু দিনের নয়, রাতের বিনোদন, নিরাপত্তা আর আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা নিশ্চিত হলে কক্সবাজার হয়ে উঠতে পারে বিশ্বমানের পর্যটন নগরী। সুনীল বড়ুয়া, মাছরাঙা সংবাদ, কক্সবাজার।
দীর্ঘ 16 বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন। বিকেল 3টা কুমিল্লা টাউন হল মাঠে এই সম্মেলন শুরু হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলন উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। সম্মেলনের শুরুতে স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ সম্মেলনের মাধ্যমে নির্বাচিত কমিটি পেতে যাচ্ছে দক্ষিণ জেলা বিএনপি। কুমিল্লা জেলার 17টি উপজেলার মধ্যে দক্ষিণের 10টি নিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক ইউনিট। দেশে কেউ অস্বাভাবিক চাল মজুত করলে তার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মত বিনিময়কালে তিনি আরও জানান, বর্তমানে 16 লাখ টন চালের পাশাপাশি 1 লাখ টন গম মজুত রয়েছে। এছাড়াও বিপুল পরিমাণ গম আসার পথে, ফলে চালের বাজার অস্থিতিশীল হওয়ার কোনো সুযোগ নেই। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবুল হাসানাত হুমায়ুন কবির। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ এবং বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কারখানা পরিদর্শন করেছেন। সকালে কারখানায় পৌঁছলে বিশেষ সহকারী দ্বয়কে স্বাগত জানান স্কয়ার ফার্মা টেকনিক্যাল অপারেশনস বিভাগের নির্বাহী পরিচালক নওয়াবুর রহমান, অপারেশনস বিভাগের নির্বাহী পরিচালক মিজানুর রহমান, মানব সম্পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক সুরজিৎ মুখার্জি। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সভাকক্ষে কোম্পানির সামগ্রিক বিষয়ে 2 বিশেষ সহকারী সহ প্রতিনিধি দলকে ব্রিফ করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তারা ঘুরে ঘুরে 2 বিশেষ সহকারী সহ প্রতিনিধি দলকে ফর্মুলেশন ইউনিট 5, কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি ও নির্মাণাধীন ফ্যাসিলিটি ফর্মুলেশন ইউনিট 6 সহ কারখানার উৎপাদন ও কারিগরি কার্যক্রম দেখান। খাগড়াছড়ি পৌর শহর ও জেলা সদর এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কায় 144 ধারা জারি করেছেন জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত 144 ধারা বহাল থাকবে। খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় 8ম শ্রেণীর এক মারমা ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে জুম্মু ছাত্র জনতা আজ সকাল সন্ধ্যায় সড়ক অবরোধ ডেকেছে। এর ফলে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল থেকে জুম্মু ছাত্র জনতার নেতাকর্মীরা 0 পয়েন্ট, চেঙ্গি ব্রিজ, সদর উপজেলা পরিষদের সামনে স্বনির্ভর বাজার ও সিটি গেট এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ তৈরি করে। সদর উপজেলা পরিষদের সামনে অবরোধকারীরা ব্যাটারি চালিত একটি অটোরিকশা লক্ষ্য করে গুলি চালায়। এদিকে অবরোধে সাজেকে আটকে থাকা পর্যটকদের খাগড়াছড়ি সদরে নিয়ে যাচ্ছে সেনাবাহিনী। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে 10 কিলোমিটার জুড়ে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে শুরু এ যানজট বর্তমানে প্রকট আকার ধারণ করেছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থেকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। ভুক্তভোগীরা জানান, গতকাল সন্ধ্যা 7টার দিকে বৃষ্টির পর থেকে মহাসড়কের আশুগঞ্জ থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত দীর্ঘ যানজট দেখা দেয়। আজ তা আরও বাড়ে। উভয় পাশে অন্তত 10 কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। 4 লেনের কাজ ধীর গতিতে চলায় প্রতিদিনই যানজট লেগে থাকে এই পথে, জানান ওই পথে চলাচলকারীরা। গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন সহ 6 জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হন 3 জন। গোপালগঞ্জের কাশিয়ানীতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ইজি বাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ 4 জনের মৃত্যু হয়েছে। দুপুরে কাশিয়ানী উপজেলার মাছিঘাটি বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে বৃদ্ধ মোতালেব ও তার স্ত্রী নিহত হন। আহতদের পাঠানো হয় হাসপাতালে। সেখানে মোতালেবের মেয়ে রুমা বেগম ও মাছ ব্যবসায়ী ওবায়দুল শেখের মৃত্যু ঘটে। অন্যদিকে সদর এলাকার ডুমুদিয়া ও মকসুদপুর উপজেলার গোড়াখোলা এলাকায় সড়ক দুর্ঘটনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ম্যাজিক বাউলিয়ানার 5ম আসরের অডিশন ও সিলেকশন রাউন্ড চলছে ময়মনসিংহে। অংশ নিচ্ছেন 400-রও বেশি প্রতিযোগী। ময়মনসিংহ রিপোর্টার শরীফুজ্জামান টিটুর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
লোকসঙ্গীত ও যন্ত্রের সুরে উৎসব মুখর ময়মনসিংহ মুকুল নিকেতন স্কুল প্রাঙ্গণ। ম্যাজিক বাউলিয়ানার পঞ্চম আসরের অডিশন ও সিলেকশন রাউন্ডে অংশ নিতে এখানে সমবেত হয়েছেন 4 শতাধিক প্রতিযোগী। নিজেদের স্বপ্ন পূরণে এসেছেন তারা, তাই তো প্রতিযোগিতার ফাঁকে ঝালিয়ে নেন নিজেদের। রোদ উপেক্ষা করে সকাল সকাল হাজির হন গান পাগল এসব মানুষ। উৎসাহ উদ্দীপনায় মাতিয়ে তোলেন স্কুল প্রাঙ্গণ। প্রতিভার প্রমাণ দিয়ে নিজেদের এগিয়ে নেওয়ার লড়াইয়ে আশাবাদী প্রতিযোগীরা। আমরা ছোট ছোট গায়করা এখানে সুযোগ পাচ্ছি গান গাওয়ার জন্য। এত সুন্দর অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছে। ভালো লাগতেছে, অনেক কম্পিটিশন হবে, সবার মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরেই নেওয়া হবে যে বেস্ট, তাকে নেওয়া হবে। এই ধরনের একটা অনুষ্ঠান করার জন্য মাছরাঙা টেলিভিশনকে ধন্যবাদ জানাই। ময়মনসিংহ অঞ্চলের 4000-এরও বেশি প্রতিযোগী রেজিস্ট্রেশন করলেও অডিশন রাউন্ডে অংশ নিচ্ছেন 400-রও বেশি। নির্বাচকরা জানান প্রতিযোগীদের বেশিরভাগই চর্চা কম, এরপরও কারো কারো প্রতিভা দেখে মুগ্ধ তারা। এইখানকার মানুষের মধ্যে ওই ভাটির যে গান, সেটার যে প্রচার করা, নিজে গান বাঁধা, এই ব্যাপারটা সেই অনেক আগে থেকে চলে আসছে। আমি আশাবাদী বেশ ভালো কিছু প্রতিযোগী পাবো, যারা নিশ্চয়ই এবারের ম্যাজিক বাউলিয়ানাতে ফাইনালে থাকবে, চ্যাম্পিয়নও হতে পারে। ছেলেমেয়েরা খুব সুন্দর গাইছে, কিন্তু অনেকেই নার্ভাসনেসের জন্য দেখা যাচ্ছে একটু সুরে লাগছে না, একটু ভয় পাচ্ছে। এদের গান গাওয়ার ইচ্ছেটা খুব ভালো, কিন্তু এরা একটু গুরুর কাছে যদি আরও একটু তালিম নিয়ে করে, চর্চাটা ময়মনসিংহের জন্য শুধু ভালো নয়, আমার দেশের জন্যও ভালো। তো আমরা আশা রাখছি কিছু ভালো কিছু পাবো এখানে। অডিশন রাউন্ড শেষে বিজয়ীরা অংশ নেবেন সিলেকশন রাউন্ডে। সেখান থেকে ময়মনসিংহ পর্বের সেরাদের নির্বাচিত করবেন নির্বাচকরা। তারা অংশ নেবেন সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ম্যাজিক বাউলিয়ানার পঞ্চম আসরের চূড়ান্ত পর্বে। মাছরাঙা নিউজ ডেস্ক। আগামীকাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মানুসারীদের দুর্গাপূজা। এরই মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়েছে শারদীয় দুর্গোৎসবের আমেজ। দুর্গাপূজা উপলক্ষে সাজানো হয়েছে দেশের ছোট বড় প্রতিটি মণ্ডপ, রয়েছে আলোকসজ্জার ব্যবস্থাও। এরই মধ্যে বিভিন্ন মন্দিরে প্রতিমা স্থাপন ও পূজা উদযাপনের সকল প্রস্তুতি শেষ। এদিকে দুর্গোৎসব উপলক্ষে সিলেট সীমান্ত এলাকায় পুলিশ, র্যাব ছাড়াও বিজিবি টহল জোরদার করেছে। এছাড়া পূজা উপলক্ষে গাজীপুরে বিএনপি ও বান্দরবানে পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। যশোর থেকে পূজার প্রস্তুতির খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন সহকর্মী রাহুল রায়। এই মণ্ডপ থেকেই ভাস্কররা মূলত প্রতিমা তৈরি করে থাকেন। প্রায় 150 প্রতিমা তৈরি করেছেন তারা। এরই মধ্যে প্রতিমাগুলোর বেশিরভাগ যে প্রতিমা সেটি সরবরাহ হয়ে গেছে এবং আমরা দেখছি যে অনেকেই পূজারীরা এসেছেন যে তারা প্রতিমা নিয়ে যাবেন এবং আজকের সন্ধ্যার মধ্যে মূলত প্রতিমা সেটি সরবরাহ করা হবে। আগামীকাল প্রত্যেক মণ্ডপেই মা দুর্গাকে প্রতিষ্ঠিত করা হবে এবং ষষ্ঠীর মধ্য দিয়ে মাকে বরণ করা হবে। যারা আনসার সদস্য রয়েছে তারা আসলে চলে গেছে এবং পুলিশ সদস্যরা স্থায়ীভাবে আগামীকাল থেকে এই মণ্ডপে সকাল থেকে অবস্থান করবেন এবং পূজা শেষ না হওয়া পর্যন্ত তারা যে নিরাপত্তা সেটি নিশ্চিত করবেন। সবকিছু মিলে যশোরে যে পূজার উৎসব সেটি আসলে অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। সরবরাহ সংকটের অজুহাতে পাবনার সারের দাম বৃদ্ধি, বিপাকে কৃষক। বাড়তি দরে সার বিক্রি করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কৃষি বিভাগে। কক্সবাজারে পর্যটকদের সুযোগ সুবিধার অভাব, থমকে গেছে বিকাশ। বিশ্বমানে পৌঁছাতে নেওয়া হচ্ছে উদ্যোগ, আশ্বাস কর্তৃপক্ষের। এবং দীর্ঘ 16 বছর পর অনুষ্ঠিত হচ্ছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন তারেক রহমান। দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।